ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে যে সমন্বয়গুলো নিয়ে, সেটা হচ্ছে মেশিন সংস্থাপন ও অপচয় সংক্রান্ত। আচ্ছা, এখানে কিছু জিনিস একটু খেয়াল করো। যেমন কেউ হচ্ছে মেশিন সংস্থাপনের জন্য তোমার খরচ করছে, কিসের জন্য? মেশিন সংস্থাপনের জন্য। তো সে মেশিন সংস্থাপনের খরচটা কেউ যদি মজুরিতে লিখে রাখে হবে? না। না। কারণ মেশিন আমাদের একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে একটা সম্পদ কেনা থেকে শুরু করে ওই সম্পদটা ইনস্টলমেন্ট পর্যন্ত যত খরচ হবে সবকিছু ওই সম্পদের সাথে অ্যাড করতে হবে। তাহলে মেশিন সংস্থাপন ব্যয় আমার মজুরির সাথে লেখার প্রশ্নই আসে না। এটা আমার ওই মেশিন বা কলকব্জা বা ওই যন্ত্রপাতির সাথে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, 2 নাম্বার, মেশিনের উপর তো অবচয় ধরি, তাই না? হুম। সংস্থাপনের উপরও কি অবচয় ধরতে হবে? সংস্থাপনের, না, সংস্থাপন মেশিনের সাথে প্লাস করে তারপর না অবচয় ধরি। হ্যাঁ, তার মানে মেশিন আর সংস্থাপন, যদি ধরো মেশিন আলাদা আর হুম। সংস্থাপন আলাদা করা আছে, তাহলে ওইটা মেশিনের সাথে প্লাস করে দেন তার উপর কি করতে হবে? অবচয় ধরি। অবচয় ধরতে হবে। আচ্ছা, অবচয় কোথায় কোথায় যায়? অবচয় হচ্ছে নিজে একটা পরিচালন ব্যয়, আর এটা সম্পত্তির প্রাইসকে কমায় দিবে স্থায়ী সম্পত্তিতে। আচ্ছা, এখন কথা হচ্ছে পুঞ্জীভূত অবচয় থাকলে কি হয় আর পুঞ্জীভূত অবচয় না থাকলে কি বলে? রেওয়া মিলে পুঞ্জীভূত অবচয় আছে, আবার কোনো পুঞ্জীভূত কোনো অপচয় ক্ষেত্রে দেখবা। থাকলে, পুঞ্জীভূত অপচয় থাকলে অপচয়ের সাথে প্লাস করে মেশিন থেকে বাদ দিতে হয়, হ্যাঁ, আর তাই যদি না? না থাকে? যদি না থাকে তাহলে কিছুই করার দরকার নেই। তাহলে আনার দরকার নেই, কিন্তু থাকলে আমরা যখন সম্পত্তি থেকে বাদ দিব তখন ওই পুঞ্জীভূত অবচয়ের সাথে নতুন বছরের অবচয় যোগ করে দেন বাদ দিব। হ্যাঁ। আচ্ছা, এই জেনে রাখা দরকার গুলা একটু একবার reading দাও তো, পড়ো তো কি বলছে। জোরে জোরে পড়বো নাকি নিচে নিচে? হ্যাঁ, জোরেই পড়ো। শুধু সংস্থাপনের উপর কখনোই অবচয় ধার্য করা হয় না। সংস্থাপন ব্যয় ও সংস্থাপিত কলকবজার ক্রয়মূল্য উভয় যোগ করে তার উপর সংস্থাপনের তারিখ অনুযায়ী অবচয় ধরতে হবে। বুঝে গেছে? প্রশ্নে সংস্থাপনের তারিখ না থাকতে, কি বলছেন ভাইয়া? মানে বুঝতে পারছো পয়েন্টটা? এক, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নে সংস্থাপনের তারিখ উল্লেখ না থাকলে ধরে নিতে হবে বছরের প্রথম তারিখে সংস্থাপন করা হয়েছে, তাই পূর্ণ হিসাবকালের অবচয় ধরতে হবে। বুঝছো? প্রশ্নে সংস্থাপিত কলকবজার ক্রয়মূল্য হ্যাঁ, বুঝছি। প্রশ্নে সংস্থাপিত কলকবজার ক্রয়মূল্য দেওয়া না থাকলে ধরে নিতে হবে রেওয়া মিলে যে কলকবজা দেওয়া আছে তাই নতুন কলকবজা। মানে নতুন। সোজা কথায় হচ্ছে প্রশ্নের মানে সমন্বয়তে যদি কলকবজার ক্রয় মূল্য কিছু না দেওয়া থাকে বা কলকবজা রিলেটেড কিছু বলার না থাকে, তাহলে রেওয়া মিলে যে কলকবজা আছে সেটাই আমার যন্ত্রপাতি বা হচ্ছে কলকবজা ধরে নিতে হবে। আচ্ছা, নতুন কলকবজা হিসাবভুক্ত হয়েছে কিনা, হয়েছে কি হয়নি তা প্রশ্নে উল্লেখ না থাকলে ধরে নিতে হবে নতুন কলকবজার মূল্য হিসাবভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে রেওয়া মিলে প্রদত্ত কলকবজার মূল্য হতে নতুন কলকবজার মূল্য বাদ দিলে প্রারম্ভিক কলকবজার মূল্য পাওয়া যাবে, যার উপর 1 বছরের অবচয় ধরতে হবে। অন্যদিকে নতুন কলকবজার মূল্য ও তার সংস্থাপন ব্যয় যোগ করে প্রাপ্ত মূল্যের উপর কলকবজার তারিখ অনুযায়ী অবচয় ধরতে হবে। সংস্থাপনার তারিখ অনুযায়ী। সংস্থাপনের তারিখ, হ্যাঁ। বুঝছো এটা? এইটা বুঝি নাই। আচ্ছা,
আচ্ছা আমি বলি, দেখো, আহ অনেক সময় এরকম হয় না যে রেওয়া মিলেও কল কবজা আছে, আবার সমন্বয় তো বলছে যে নতুন কল কবজা কেনা হয়েছে এত টাকা। হ্যাঁ। তো এখন নতুন কল কবজা যেটা কিনছো সেটা হিসাবভুক্ত হয়েছে কি হয়নি, এটা যদি লেখা না থাকে তার মানে ধরে নিতে হবে ওই যে তুমি নতুন যে মেশিনটা কিনছো এটা পুরাতন মেশিনটার সাথে অন্তর্ভুক্ত করা আছে, নতুন করে অ্যাড করা লাগবে না। যদি কিছু বলার না থাকে, অথবা হিসাবভুক্ত করা হয়েছে বলা থাকে, হয়নি বলা থাকলে আলাদা হিসাব করতে হবে। শুধুমাত্র হয়নি বলা থাকলেই আচ্ছা। আলাদা হিসাব করতে হবে। এখন কথা হচ্ছে ধরো কিছু বলা নাই, তার মানে হিসাবভুক্ত করা আছে। এই ক্ষেত্রে হুম। প্রদত্ত কল কবজার মূল্য থেকে নতুন কল কবজার মূল্য তুমি বাদ দিতে হবে। মানে ধরো তুমি 1,20,000 টাকার একটা মানে রেওয়া মিলের যন্ত্রপাতি আছে 1,20,000 টাকা, আর সমন্বয়তে বলা হইলো যে নতুন মেশিন কেনা হয়েছে 40,000 টাকা, আর কিছু বলার নাই। তার মানে এই 40,000 টাকা 1,20,000 টাকার মধ্যে ইনক্লুড করা আছে কি নাই? আছে। আছে। তো তখন তুমি তো এই পুরো 1,20,000 টাকার উপরে ফুল বছরের অবচয় ধরতে পারবে না, কারণ একটা তো আগেই ছিল আর একটা নতুন করে কিনছে। তো এটার জন্য কি করতে হবে, এই প্রদত্ত কলকবজার মূল্য হতে নতুন কলকবজার মূল্য বাদ দিয়ে প্রারম্ভিক কলকবজার মূল্য পাওয়া যাবে, তার উপর 1 বছর অবচয় ধরতে হবে। অর্থাৎ তুমি 1,20,000 টাকা থেকে 80,000 টাকা বাদ দিবা, তার উপর 1 বছরের অবচয় ধরবা। অন্যদিকে নতুন কলকবজার মূল্য আর তার সংস্থাপন ব্যয় যোগ করে প্রাপ্ত মূল্যের উপর সংস্থাপনের তারিখ অনুযায়ী অবচয় ধরতে হয়। বুঝছো? মানে ধরো বললো যে ওই নতুন হ্যাঁ। মেশিনটা সংস্থাপন করা হয়েছে 1 জুলাই 2020 তারিখে, যার সংস্থাপন ব্যয় 4,000 টাকা। এখন এই 40 + 4, তার উপরে হাফ বছরের অবচয় দিবে। এটাই বলছে। আচ্ছা। ওকে, লাস্ট পয়েন্টটা। তারপরে খুচরা যন্ত্রাংশ, যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, এ ধরনের সম্পদ স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা না করে চলতি সম্পদ হিসেবে বিবেচনা করা শ্রেয়। আচ্ছা, কিন্তু এতটুকু সমন্বয়ে মনে বছর রাখলেই হবে। শেষে খুচরা যন্ত্রাংশের হ্যাঁ, দেখো কিন্তু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সোজা কথা এগুলাকে আমরা তোমার ইয়া করব, উম চলতি সম্পদের মতো ট্রিট করব খুচরা যন্ত্রাংশ গুলা। এখন খুচরা যন্ত্রাংশ যেহেতু স্থায়ী সম্পদ না, তার উপর অবচয় ধরা যাবে না। তো ধরতে না পারলে এখন খুচরা যন্ত্রাংশ কি ইউজ হবে না? হবে। তখন ওইটাকে অবচয় নামে বাদ না দিয়ে ব্যবহৃত নামে বাদ দিয়ে বাকিটুকু সম্পদ হিসেবে দেখ। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আসি আমাদের topic। দেখো, 1 নম্বর কি বলছে যে মেশিন সংস্থাপন ব্যয় 4,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে, কল কবজার উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। রেওয়া মিলে কল কবজার পরিমাণ 50,000 টাকা। তো কি করব, সংস্থাপন ব্যয় কি মজুরিতে দেখানো যাবে? না। না। তার মানে আমার প্রথম কাজ মজুরি থেকে 4,000 টাকা বাদ দিতে হবে। এই হচ্ছে ফার্স্ট কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই স্থায়ী সম্পদের সাথে 4,000 টাকা যোগ করতে হবে, তাহলে হবে 54,000। দেন তার উপর 10% অবচয় ধার্য করে 10% অবচয়টা স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে 5,400। আর এটাকে পরিচালন ব্যয় হিসেবে দেখাই। এই যে দেখো, মজুরি বাদ সংস্থাপন ব্যয়, কলকবজা প্লাস সংস্থাপন ব্যয় যে 54,000 হলো, তার উপর অবচয় ধরবা 10%, 5,400 টাকা বাদ দিলে মেশিনের প্রাইস থাকতেছে 48,600। আর এই 54 মানে 5,400 টাকা পরিচালন ব্যয় কলকবজার অবচয় হিসেবে দেয়। বুঝে গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, 2 নম্বর কি বলছে যে কলকব্জের সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। কলকব্জাটি 1/7/2020 তারিখে সংস্থাপন করা হয়েছে। কলকব্জার উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। রেওয়া মিলে কলকব্জা 1,25,000 টাকা। কিছুক্ষণ আগে আমরা জেনে রাখা দরকারে পড়ছিলাম, মনে আছে যে আমরা কলকব্জার উপরে যদি কিছু বলা থাকে তখন আমাদের অবচয় ধরতে হবে যেদিন সংস্থাপন করছি সেদিন থেকে, না? খেয়াল আছে লাইনটা যে পড়ছিলাম? এই যে সম্পূর্ণ। দেখো,
এই যে প্রশ্নে, প্রথম বছরের। এই যে দেখো, হ্যাঁ, না, না, সেটা না। তোমার উল্লেখ ধরো না থাকলে ধরে নিতে হবে বছর। হ্যাঁ, ধরে তারিখ না থাকলে ধরে নিতে হবে বছরের প্রথম তারিখ। এখানে তো তারিখ বলা আছে, তাহলে ও অবশ্যই আচ্ছা। ধরতে হবে যেদিন সংস্থাপন করছে সেদিন থেকে। তুমি বাকি বছরের উপর ধরতে পারবা না। এখন সংস্থাপন বছরের মাঝামাঝি করছে না, হ্যাঁ। তাহলে আবার 6 মাসের সুদ ধরতে হবে। প্রথম অংশটুকু তো সেম, মজুরি থেকে 5,000 বাদ দিবা, কলকবজার সাথে আরো 5,000 যোগ করবা, তাহলে হবে 1,30,000। 1,30,000-এর উপর 10% ধরলে হয় 13, আর এটাকে হাফ করলে হবে 6,500 টাকা। এই যে দেখো, মজুরি বাদ সংস্থাপন ব্যয়, কলকবজা প্লাস সংস্থাপন ব্যয়, তার উপরে অবচয় ধরবা 10%। দেখো 10% অবচয় ধরলে হয় 13,000, এটাকে হাফ করলে হয় 6,500। এই 6,500 বাদ দিবা, যেহেতু পুঞ্জীভূত অবচয় নাই, শুধু অবচয় নামে কলকব্জা থেকে বাদ দিবা, এই অবচয়টাই পরিচালন ব্যয় হিসেবে দেখ। বুঝছো? 2 নম্বর। বুঝছি। আচ্ছা, তিনও এটার কাছাকাছি, যে কলকব্জা সংস্থাপন ব্যয় 3,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে, তাহলে মজুরি থেকে বাদ দিবা, কলকব্জার সাথে যোগ করবা, আর যোগ করে তার উপর অবচয় ধরবা, যে 1, 10, 20, মানে 3 মাসের অবচয়। এটা কি আর দেখানো লাগবে? না, আচ্ছা, 4 নম্বর দুইয়ের তিন দেখো। তো সেম। হ্যাঁ, 2, 3 সেম, জাস্ট ওইটাতে হচ্ছে তোমার 6 মাস, এটাতে হচ্ছে 3 মাস। আচ্ছা, মেশিন সংস্থাপন ব্যয় 2,000 টাকা সাধারণ খরচাবলীর অন্তর্ভুক্ত আছে। এটা কি সাধারণ খরচাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, মেশিন সংস্থাপন ব্যয়? তাহলে সাধারণ খরচাবলী থেকে প্রথম কাজ 2,000 টাকা বাদ দিব। নতুন মেশিনটি 1/7/2020 তারিখে 40,000 টাকায় ক্রয় করা হয়েছে। আচ্ছা, এখানে কি বলা আছে যে নতুন মেশিনটা প্রাইস অন্তর্ভুক্ত আছে কি নাই, এরকম কিছু কি বলা আছে, হিসাবভুক্ত করা আছে কি নাই? না, যদি এরকম কিছু বলা না থাকে তাহলে কি ধরে নিতে হয়? মানে এটা থেকে বাদ যাবেন আর কি। হ্যাঁ, তার মানে ধরে নিতে হবে এই 1,60,000 টাকার মধ্যে এটা ইনক্লুড করা আছে, নতুন করে আর অ্যাড করতে হবে না, বাদ যাবে না। আচ্ছা, দেখো, আবার একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 4 নাম্বার পয়েন্টটা পড়ো। 4। হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ, আবার পড়ো, তাহলে তুমি ভালো বুঝবে, বুঝতে সুবিধা হবে। নতুন কলকব্জা হিসাবভুক্ত হয়েছে কি হয়নি তা প্রশ্নে উল্লেখ না থাকলে ধরে নিতে হবে নতুন কলকব্জার মূল্য হিসাবভুক্ত করা হয়েছে। এবার বুঝতে পারছো, তার মানে এক এক্ষেত্রে লক্ষ রেওয়া ষাট মিলের প্রদত্ত। হাজারের মধ্যে 40,000 ইনক্লুড করা আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, তারপরে পড়ো। তারপরে এক্ষেত্রে রেওয়া মিলে প্রদত্ত কলকব্জার মূল্য হতে নতুন কলকব্জার মূল্য বাদ দিলে প্রারম্ভিক কলকব্জার মূল্য পাওয়া যাবে, যার উপর 1 বছরের অবচয় ধরতে হবে। অন্যদিকে নতুন কলকব্জার মূল্য ও তার সংস্থাপন ব্যয় যোগ করে প্রাপ্ত মূল্যের উপর সংস্থাপনের তারিখ অনুযায়ী অবচয় ধরতে হবে। আচ্ছা, তার মানে কি বোঝা গেল, এই যে এখানে যে 1,60,000 টাকা আছে, তার মধ্যে 40,000 টাকা ইনক্লুড করা আছে। তো কিন্তু এই 40,000 টাকার হুম। উপরে তো আমি আর পুরা বছরের অবচয় ধরতে পারবো না, তখন ধরতে হবে না, প্রারম্ভিক যন্ত্রপাতির উপরে। তো প্রারম্ভিক যন্ত্রপাতিটা আমি কিভাবে পাবো? এই 1,60,000 থেকে 40,000 টাকা বাদ দিব, তাহলে পাবো 1,20,000 টাকা। তার উপরে পুরো বছরের অবচয় ধরবো, আর 40,000-এর সাথে সংস্থাপন ব্যয় যোগ করে তার উপরে হাফ বছরের অবচয় ধরবো। দেখো 4 নম্বরের যে প্রথমত সাধারণ খরচাবলী মাইনাস সংস্থাপন ব্যয় দিব বাদ, পরিচালন ব্যয়। 2 নাম্বার দেখো, মেশিনের সাথে সংস্থাপন ব্যয় যোগ করে 1,62,000 টাকা আমি মেশিনের প্রাইস পাবো। কিন্তু এই 1,62,000 টাকার উপর আমরা সরাসরি 10% অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এখানে দুইটা মেশিন, একটা মেশিন বছরের মাঝামাঝি কেনা হয়েছে। তো আমি এখন ওই
টোটাল মেশিন থেকে নতুন যে মেশিনটা কিনছি সেটা বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে তার উপরে পুরা বছরেরটা ধরবো। আর নতুন যেটা কিনছি তার সাথে সংস্থাপন যোগ করে তার উপর হাফ বছরের। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বারটা পরেই 5 নাম্বার, হ্যাঁ, যেখানে এই যে হিসাবভুক্ত হয়নি, এই হচ্ছে ডিফারেন্স। তার মানে এই 2 লক্ষ টাকার মধ্যে এই 1 লক্ষ টাকা কি যুক্ত আছে? হ্যাঁ, যুক্ত আছে। না, যুক্ত না, নাই। যুক্ত নাই। তাই এই 2 লক্ষের উপর সরাসরি 10% ধরবো। আর 1 লাখ আর সংস্থাপন ব্যয় যে 10,000 টাকা, সেই 1,10,000 উপরে হাফ বছরের ধরবো। এই হচ্ছে পার্থক্যটা 4 আর 5-এর মধ্যে। 4-এ বলতেছে যে কিনছে, হিসাবভুক্ত করছে বা করে না এরকম কিছু বলা নাই। যদি বলা না থাকে তার মানে হিসাবভুক্ত করা আছে। তাই 1,60,000 থেকে বাদ দিয়ে নিয়ে 1,20,000-এর উপর পুরা বছর আর 40-এর উপরে হাফ বছরের ধরতে হলো, 40 আর সংস্থাপন 2 যোগ করে। আর এখানে হিসাবভুক্ত করা নেই, তাই এই 2 লাখের উপর সরাসরি পুরা বছরের ধরতে পারতেছো। আর যতটুকু করা নেই তার উপরে হাফ বছরের ধরবা। দেখো এখানে কি করছে। প্রথমত এই যে প্রথম অংশের জন্য মেশিন সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তো মজুরি থেকে প্রথমত মেশিন সংস্থাপন ব্যয় নামে বাদ দিবা, কল কবজার সাথে নতুন ক্রয় নামে একটা দেখাবা, তারপরে সংস্থাপন ব্যয় যোগ করে 3,10,000 টাকা হচ্ছে তুমি মেশিনের প্রাইস দেখাবা। এই 3,10,000-এর মধ্যে 2 লাখের উপর সরাসরি 1 বছরের ধরবা, আর 1,10,000-এর উপরে হাফ বছরের ধরবা। এই হচ্ছে আমার 25,500 টাকা হচ্ছে পরিচালন ব্যয়ের অবচয়, সেটাই মেশিন থেকে বাদ দিবা। এই যে এখানে কিছু দরকার, মেশিন থেকে জাস্ট 25,500 বাদ। ওরা 5,500 বাদ দিছে, এটা ভুল। 25,500। এটা কি বোঝা গেছে 5 নাম্বারটা? 5 আর 4 হচ্ছে এই জায়গার হ্যাঁ, ভুল। বুঝছি। যারা 4-5 বুঝবে তারা এই জায়গার সবই বুঝবে, মানে 4 আর 5টাই হচ্ছে এখানকার আসল ভুল। বাকিগুলা তো একদম বাচ্চা কালে, 19। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো হুম। লাস্টের ইয়াটা, যে কি বললো, বছর শেষে যন্ত্রপাতি মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা। আর রেওয়া মিলে যন্ত্রপাতি দেয়া ছিল কত? 50,000। এখন যন্ত্রপাতির প্রাইস কমে গেছে, এটা তো হাওয়াতে কমবে না। তো ধরে নিব আমার 10,000 টাকা অবচয়ের কারণে কমে গেছে। তো এখন আমি যন্ত্রপাতি দেখাবো 50, ঠিক আছে? 50 দেখায় অবচয় নামে 10,000 টাকা বাদ দিব, এই অবচয় আবার পরিচালন ব্যয়। এই, বুঝতে পারছো? 1 থেকে 6 সমস্যা থাকলে আমাকে বলো, হ্যাঁ, আমি আবার বুঝছি। বলবো। ওকে, তাহলে আজকে আমাদের লাস্ট টপিক যেটা, সেখানে আমরা চলে যাই। সেটা হচ্ছে, বাকিগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষ করছি। আমাদের একটা টপিক ছিল হচ্ছে ভ্যাট। আচ্ছা, এখন কথা হচ্ছে, ভ্যাট কি? ভ্যাট বিক্রেতার জন্য কি, বলো? বিক্রেতার জন্য হ্যাঁ। আচ্ছা, প্রথম জিনিস মনে প্রদত্ত রাখবা, নাকি ভ্যাট, প্রাপ্ত, এটা নাকি? না না, ভ্যাট হচ্ছে মানে ওই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এটা জানতো। ভ্যাট বিক্রেতার জন্য ব্যয়। দায়, না, দায়। আর ক্রেতার জন্য সম্পদ, এই যে এখানে লেখা আছে। ভ্যাট প্রতিষ্ঠানের আয় আর ব্যয় কোনোটাই নয়, বরং সম্পদ বা দায়। সম্পদ হচ্ছে ক্রেতার জন্য, আর বিক্রেতার জন্য হচ্ছে দায়। বুঝছো? আর বাংলাদেশে ভ্যাটের হার কত? 15%। 15%। আচ্ছা, এখন আমাকে বলো তো, যে ভ্যাট চলতি হিসাবে যদি ডেবিট ব্যালেন্স থাকে সেটা কি, আর ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে সেটা কি? ক্রেডিট থাকলে দায়। হ্যাঁ, আর ডেবিট ব্যালেন্স থাকলে? আর সম্পদ। হ্যাঁ, এটা হবে চলতি সম্পদ আর চলতি। এই যে দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি আচ্ছা। সম্পদ অংশে, না সরি, ভ্যাট চলতি হিসাব চলতি সম্পদ অংশে বসবে,
আর মানে ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স, আর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে ভ্যাট চলতি হিসাব চলতি দায় অংশে বুঝবে, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স আর এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আচ্ছা, এখন আসো, কথা হচ্ছে সম্পত্তির উপর। ধরো তুমি একটা সম্পত্তি কিনছো 4 লাখ টাকা দিয়ে, এর উপরে 15% হারে ভ্যাট দিছো। তো এখানে কি তুমি সম্পত্তি থেকে ভ্যাট নামে আলাদা করে বাদ দিবা সম্পত্তি কেনার ক্ষেত্রে? কেনার ক্ষেত্রে না। আহ কেনার ক্ষেত্রে না, সম্পত্তির ক্ষেত্রে তোমার ভ্যাট আলাদা করে বাদ দিতে হয় না, কিন্তু ক্রয় আর বিক্রয়ের ক্ষেত্রে কি করতে হয়? বাদ দিতে হয়। সম্পত্তির ক্ষেত্রে বাদ দিতে। তুমি ওই সম্পদের প্রাইসের সাথে ভ্যাট যোগ করে টোটাল সম্পদের প্রাইস দেখাবা। 4 লাখের উপরে 15% ধরলে হয় কত, 60,000। তো তোমার সম্পত্তির প্রাইসই দেখাবা 4,60,000। কিন্তু ক্রয় আর বিক্রয়ের ক্ষেত্রে আমার ভ্যাটটা কি করতে হয়? বাদ দিতে হয়। বাদ দিতে হয়। আচ্ছা, এখন ক্রয় আর বিক্রয়ের ক্ষেত্রে বলা থাকে 15% ভ্যাট সহ, এই যেরকম করে বলা থাকে, বা পাশে লেখা থাকে 15% ভ্যাট। তো তখন কি করব? ওই যে টাকাটা দেয়া আছে ক্রয় বা বিক্রয়, সেটার উপর সরাসরি 15% করে ফেলবো? হ্যাঁ, সরাসরি। না, নো। বাদ দিতে ক্রয় বিক্রয় থাক। হ্যাঁ, বাদ দিতে হবে, কিন্তু কথা হচ্ছে আমি সরাসরি তোমার দুইটা কথা বল, সরাসরি 15% বাদ দিতে পারবো না। এরকম ভ্যাট সহ বলা থাকলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 15/115 দিয়ে বাদ দিতে হবে। ও, 115 মনে পড়ছে। প্রথম কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে যে ক্রয় বা বিক্রয় দেওয়া থাকবে সেটার উপর অ্যাপ্লাই করা যাবে না, তোমাকে আগে নিট ক্রয় আর নিট বিক্রয় বের করে তারপর ভ্যাট ভ্যাট বাদ দিতে হবে। ধরো বলা আছে ক্রয় হচ্ছে, আচ্ছা আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। ধরো এরকম কোথায় একটু সাদা, হ্যাঁ সাদা পেজ ধর। আচ্ছা, ধরো এরকম বলা আছে যে উম ধরো এরকম বলা আছে এখানে যে ক্রয় হচ্ছে ধরো তোমার 1,20,000 টাকা। হ্যাঁ, আর ব্র্যাকেটে বলে দিল যে 15, আহ দেখতে পাচ্ছ তো লেখা না, পার্সেন্ট ভ্যাট লেখা দেখতে পাচ্ছ সহ? হ্যাঁ, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ তুমি মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার বলতেছি যে ক্রয় এক লক্ষ হ্যাঁ, বিশ হাজার টাকা, 15% ভ্যাট সহ। তো এরকম বলা থাকলো ধরো প্রশ্ন, তো তুমি কি করবা? এই 1,20,000 থেকে 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ। ওকে ওকে, আসো, কামনা শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্রয় বা বিক্রয়ের উপর যদি ভ্যাট ধার্য করতে হয়, তখন আমি সরাসরি ক্রয় বা বিক্রয়ের যে প্রাইসটা দেওয়া থাকবে তার উপর ভ্যাট ধরতে পারবো না। ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত যে কাজগুলো আছে, অলিখিত ক্রয় যোগ করা, অলিখিত ক্রয় ফেরত বাদ দেওয়া, মানে সব কাজগুলা, হুম, ক্রয় বিক্রয় থেকে সবগুলা কাজ করে, অর্থাৎ ফেরত বাদ দিয়ে, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য সবকিছু বাদ দিয়ে তার উপর ভ্যাট ধরতে হবে। বিক্রয়ের ক্ষেত্রেও সেম, এভাবে আমার ভ্যাটটা ধরতে হবে। সরাসরি এই প্রাইসটার উপরে ভ্যাট ধরা যাবে না। তারপরে যদি আমাকে প্রশ্নে ভ্যাট তুলতে হিসাব তৈরি করতে বলে, আর যদি একটা ব্যালেন্স দিয়ে রাখি, তাহলে ওই ব্যালেন্সটা বসাবো। যদি ডেবিট ব্যালেন্স থাকে, যদি ডেবিট সাইডে থাকে ওই ব্যালেন্সটা ডেবিটে বসাবো, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাবো ব্যালেন্স বিডি নামে। ক্রয় ভ্যাটটা ডেবিট সাইডে বসাবো, আর বিক্রয় ভ্যাটটা ক্রেডিট সাইডে বসায় আমার হচ্ছে ভ্যাট চলতি হিসাবে একটা খতিয়ান তৈরি করতে পারবো। এই এই হচ্ছে আজকের জন্য।